উৎসব যেখানে লেগে যায় সেখানে সবকিছুরই আকাল ধরে যায়। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। আর এখনো সকাল হয়নি, দেখছেন চারিপাশে অন্ধকার। আমরা যে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম সেখানে দাঁড়িয়ে আছে এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আর আজকে আমাদের গন্তব্য রবি ঠাকুরের তীর্থভূমি বোলপুর। বন্ধুরা, সঙ্গে থাকুন। পৌষ মেলায় শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন। সেই ইচ্ছা পূরণ করতে আজ আমরা সপরিবারে রওনা দিয়েছি বোলপুরের দিকে। শুধু পৌষ মেলা নয়, এই সাথে বোলপুরের বিখ্যাত অন্যান্য জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। জেলা বীরভূম একদিকে শিল্প সংস্কৃতির পীঠস্থান, অন্যদিকে এই বীরভূমেই রয়েছে তারাপীঠ ও দেবী সতীর 5টি মহাপীঠ। তাই বীরভূম এক্সপ্লোর করা খুব দরকার। হ্যাঁ, আমরা এসে পড়েছি বোলপুর স্টেশনে। এবার রওনা দিব হোটেলের দিকে। পৌষ মেলায় শান্তিনিকেতন বেড়াতে এসে আমরা যে হোটেলটায় উঠলাম তার নাম হলো হোটেল শান্তিনিকেতন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই হোটেলটা একটা অনেক পুরনো আমলের বাড়ির মতন লাগছে। দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরের পরিকাঠামো যে খুব একটা ভালো তা নয়। আসলে এটা উৎসবেরই নিয়ম, কারণ এখন এখানে পৌষ মেলা চলছে, সেই জন্য সমস্ত হোটেলই প্রায় এখানে 1500 থেকে 2000 টাকার কমে কোনো হোটেল নেই। আমরা যে হোটেলটায় উঠলাম এই হোটেলটাও কিন্তু ঘরগুলো 1000-1200 টাকার স্ট্যান্ডার্ডে, কিন্তু 2000 টাকার কমে এখানে এখন হোটেল দেয় না। তবে হোটেলটা যেটা খুব সুন্দর সেটা হলো এর বাইরের দৃশ্যটা। বাইরেটা দেখুন, খুব সুন্দর একটা পার্কও করা আছে, ভেতরে রেস্টুরেন্টও আছে, খাওয়ার ব্যবস্থা আছে। বাইরে থেকে বোলপুরে আসার সময় একটু হোটেলের খোঁজ খবর নিয়ে আসলে ভালো হয়। পৌষ মেলার সময় আগে থেকে বুক না করলে ভালো হোটেল পাওয়া যায় না। আমরাও বিভিন্ন সোশ্যাল সাইট থেকে হোটেলের ফোন নাম্বার জোগাড় করে এই হোটেলের সন্ধান নিয়েছিলাম। হোটেল সম্পর্কে খুব খারাপ এ কথা বলবো না, উৎসবের মরশুম আন্দাজে হয়তো ঠিকই আছে। বোলপুরের টোটো সার্ভিস খুব ভালো। আশেপাশে ঘুরতে হলে টোটো নিয়ে নিতে পারেন। আমরা হোটেল থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টোটো চেপে। প্রথমে গেলাম শান্তিনিকেতন শ্রীনিকেতনগামী রোডের উপর অবস্থিত সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম না দেখলে বোলপুর ঘুরতে আসাই নিরর্থক। ছোট ছোট সংস্কৃতিকে কত সুন্দর সংরক্ষণ করা যায় তা এখানে না এলে বোঝাই যাবে না। একদিকে গ্রাম বাংলার দৃশ্য, কোথাও পুতুল ঘর, কোথাও বাঙালি রমণীর আলপনা আঁকার দৃশ্য, তো কোথাও ত্রিপুরা আসামের সংস্কৃতি। আমার সঙ্গে আপনারাও একটু ভাগ করে নিন এই নান্দনিক শিল্পকর্মের। শান্তিনিকেতন বেড়াতে এসে আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামে। আমরা এখানে বিভিন্ন অঞ্চলের শিল্প দেখতে পাচ্ছি। শিল্পগ্রামে যেমন আমরা দেখতে পেলাম নানান হস্তশিল্পের কাজ, তার পাশাপাশি আবার বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর
তৈরি করা দোকান, যেখানে খুব ভালো ভালো মানের শাড়ি এবং পাঞ্জাবি এবং আরো অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। এবার আমরা পা বাড়ালাম ঐতিহ্যশালী সুরুল রাজবাড়ির দিকে। শিল্প সংগ্রহশালা দেখার পরে আমরা এখন এসে গেছি সুরুল রাজবাড়িতে। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির বেশ নিবিড় সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর ও রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন। এছাড়া মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বেশ কিছু জমি রাজপরিবারের পক্ষ থেকে প্রদান করা। এখানকার দুর্গাপূজা এখনও সেই পুরনো ঐতিহ্যকে অনুসরণ করে চলে। এখনও এখানে 5 প্রজন্ম ধরে এই বাড়িতে প্রতিমা নির্মাণের কাজ করে এসেছেন মৃৎশিল্পীরা, এবং পারিবারিক নিয়ম মেনে এখানে এখনও পুজোর কয়েকদিন বৈদ্যুতিক আলোর পরিবর্তে রেড়ির তেলের বাতিতে গোটা মঞ্চসজ্জা করা হয়। রাজবাড়ির পুজোর সময় 3 দিন বলিরও প্রচলন রয়েছে। বর্তমানে এই সুরুল রাজবাড়ি বিভিন্ন ধরনের সিনেমা এবং ধারাবাহিকের শুটিংয়ের কাজে ব্যবহার হয়। আবার আমাদের পথ চলার পালা। এবার গন্তব্য আমার কুটির। চলুন একটু দেখি এখানে কোন ইতিহাস লুকিয়ে আছে। সৃজনী শিল্পহাট এবং জমিদার বাড়ি দেখার পরে এখন চলে এসেছি আমার কুটিরে। এখানেও বেশ কিছু হস্তশিল্পের নিদর্শন রয়েছে, আমরা সেগুলো একে একে দেখব। 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে মোহনদাস করমচাঁদ গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারাবাসের পরে মুক্তি পেয়ে শান্তিনিকেতনে যান এবং সেখানে সুসেন মুখার্জি নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হন। এই সুসেন মুখার্জি 1927 সালে এই আমার কুটির প্রতিষ্ঠা করেন। পরাধীন ভারতবর্ষে মানুষের একমাত্র চিন্তা ছিল কি করে স্বনির্ভর হওয়া যায় এবং কি করে বিদেশি শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। এই জন্য আত্মনির্ভরতার উদ্দেশ্যেই আমার কুটির প্রতিষ্ঠা। পরবর্তীকালে ব্রিটিশদের শাসনে এবং শোষণে আমার কুটির বিপন্ন হয়ে পড়ে, কিন্তু স্বাধীনতার পর ধীরে ধীরে আমার কুটির আবার নতুন করে প্রাণ ফিরে পায়। আমার কুটিরের একদম ডান দিকে এই কাউন্টারের মধ্যে বেশ কিছু পুরনো নথিপত্র সংরক্ষিত আছে, যা এই সব রাজনৈতিক এবং তৎকালীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল। তবে যেভাবেই সৃষ্টি হোক, ইতিহাস যাই থাকুক, বর্তমানে আমার কুটির একটি অদ্ভুত হস্তশিল্প প্রদর্শনীর এবং হস্তশিল্প বিপণনের এক সুন্দর প্রতিষ্ঠান তথা কেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার শিল্পকর্ম দেখলে চোখ জুড়িয়ে যায়। যেমন পাটের কাজ, তেমন সুতোর কাজ, তেমন এমব্রয়ডারি। সন্ধ্যা নেমে আসছে, আর তাহলে দেরি নয়, আমাদের এখন গন্তব্য একটাই, তা হলো পৌষ মেলা। যত আপনি ধীরে ধীরে পৌষ মেলা প্রাঙ্গণের দিকে এগোবেন, তত দেখবেন যে রাস্তায় ক্রমশ যানজট বাড়ছে এবং রাস্তা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং একসময় আপনাকে হাঁটা পথে যাত্রা শুরু করতে হবে। এইরকমভাবে একসময় আমরা পৌষ মেলার প্রধান গেটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে পৌঁছালাম। অবশেষে এসে পৌঁছালাম শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলার প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, নানান রকমের খাদ্যদ্রব্যের আয়োজন হয়েছে। এখানে আমরা এখনো মেলার ভিতরে প্রবেশ করিনি, আস্তে আস্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করব।
শান্তিনিকেতনের পৌষ মেলা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিখ্যাত তা নয়, এটা কিন্তু গোটা ভারতবর্ষে এমনকি বিশ্বব্যাপী এর একটা সুনাম রয়েছে। নানান জায়গার নানান ধরনের বিখ্যাত জিনিসের আয়োজন এই পৌষ মেলাতে দেখতে পাওয়া যায়। আমরা সেটাই দেখতে পাচ্ছি, নানান ধরনের কাউন্টার আমাদের আশেপাশে রয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আমার সঙ্গে পৌষ মেলা ঘুরে? এখানেই কিন্তু শেষ নয়, আমরা আবারও ফিরে আসছি বোলপুরের আরও কতকগুলি গুরুত্বপূর্ণ জায়গাকে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।